আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় প্রশ্ন এসেছে যে হঠাৎ করে এনসিপির কি হলো? এনসিপি কি চাচ্ছে? এনসিপির মধ্যে সমন্বয়হীনতা কেন? এনসিপি অদ্ভুত কথা বলছে কেন? তারা নিজেরাই বলছে না কেউ তাদের শিখিয়ে যে বিষয়টা গতকাল নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। খুব গুরুত্বপূর্ণ পদ। সে হঠাৎ করে দাবি করল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছে। কথাগুলি বেয়াদবি, স্বাভাবিকভাবেই যেটা মনে হয় একটু বেয়াদবিপূর্ণ। ডক্টর মোহাম্মদ কিন্তু তারাই নিয়োগ করেছে, তারাই নিয়োগকর্তা। তারা নাকি বহু চিন্তা ভাবনা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাদের চয়েসটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেখানে অন্য কোনো নামের আলোচনাই ছিল না। তারা এক বাক্যে সবাই বলেছে ডককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করতে হবে। মধ্যবর্তী যে ১ বছর সময় পার হয়েছে, এই এক সময়ের মধ্যে এই এনসিপি বহু বিতর্কিত কাজ করেছে। তাদের আসলে জনগণের সমর্থন বলতে যেই কথা, এটা তো ছিল না তাদের। তবে কিছু সহানুভূতির জায়গা ছিল। মানুষ যেটা মনে করত যে এই ছেলেগুলি কোনো রাজনৈতিক দল যেটা পারে নাই, এই ছেলেগুলি রাস্তায় আন্দোলন করে একটা ফেসিস্ট সরকারের, হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। ফলত এক ধরনের সহানুভূতি তাদের ছিল। সেই সহানুভূতিটাকে সমর্থনে রূপান্তর করতে গিয়ে তারা হেবা-জেবা করে ফেলে। এই হেবা-জেবা শব্দটা একটু আঞ্চলিক, তবে এটার অর্থ খুব পরিষ্কার। মানে গোট পাকায়, কে কি বলে, কে কখন কি বলে, কেন বলে, এগুলি নিয়ে সাধারণ মানুষ এমনকি রিক্সাওয়ালাদের মধ্যেও প্রশ্ন জাগছে, এবং তারা এই শ্রমজীবী মানুষেরা ব্যাপকভাবে এখন এনসিপির সমালোচনায় মেতে উঠেছেন, এবং সেটা স্বাভাবিক বলেই ধারণা করা যায়। যাই হোক, ডক্টর ইউনূসের সেজদা এবং নির্বাচনের ওহি বিষয়টা নিশ্চয়ই ধরতে পেরেছেন যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠকের পরে নির্বাচনের একটা বিষয় নিয়ে তারেক রহমান দাবি জানিয়েছেন। জানাতেই পারে, একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, সে তো একটা নির্বাচন নিয়ে কথা বলতেই উনি পারেন। তাহলে এটাকে মানে ওহি বলা, এটা কি এক ধরনের ধর্মের প্রতি অবমাননাও হচ্ছে না? ওহি জিনিসটার সাথে তো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কার্যকলাপ জড়িত। উনি ওহি পেয়েছেন, উনি আল্লাহর কাছ থেকে বাণী পেয়েছিলেন। তাহলে এই যে ব্যঙ্গ করতে গিয়ে সীমা ছাড়ানো কথাবার্তা বলা, এটার মানেটা কি? এবং এই যে বিষয়গুলি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে যে ইলেকশন ইলেকশন করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এটা তো সবাই জানে। বিভিন্ন মহল থেকে এই বিষয়টা নিয়ে দাবি উঠেছিল। এমনকি আমাদের সেনাবাহিনী, যারা সেই ৫ই আগস্টে অত্যন্ত দায়িত্বশীল একটা ভূমিকা তারা পালন করেছিলেন, এবং তাদের সেই শক্ত অবস্থানের কারণে কিন্তু অনেক ধরনের দুর্গতি, মানে বিশাল বিপর্যয় থেকে জাতি কিন্তু রক্ষা পেয়েছে। ওই সময়টাতে ঐরকম দায়িত্বশীল যদি সেনাবাহিনী না করত, তাহলে কিন্তু পরিস্থিতিটা, যেটাকে বলা হয় গৃহযুদ্ধ, কে কাকে মারতেছে মাৎসনের মতো একটা পরিস্থিতির কিন্তু সৃষ্টি হতো। সেটা সবাই কিন্তু জানেন। বিভিন্ন রকমের আমাদের মধ্যে বিতর্ক আছে, রকমের তর্ক আমরা করি, এটা না ওইটা, এটা না ওইটা। কিন্তু দর্শক একটু খেয়াল করে দেখেন যে ওই যে ৫ই আগস্টে যেই অগ্নিগর্ভ অবস্থা, হ্যাঁ, থানায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, রাস্তার মধ্যে জনকে ভাবে হ্যারাস করা হচ্ছে, এবং কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই ধরনের একটা উত্তেজিত জনতা, কারা আওয়ামী লীগের ফ্যাসিস্টের সাথে যুক্ত, কারা ছাত্র আন্দোলনের সাথে, তো হ্যাঁ, দেশের জনগণের কি চিন্তা, এই সমস্ত বিষয়ের চাইতেও সেখানে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে, এবং এই যে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে, জাতিসংঘের রিপোর্টেও এসেছে ১৪০০-র মতো মানুষকে হত্যা করা হয়েছে। এই সংখ্যাটা হয়তোবা আরো বেশিও হতে পারে। তো যাই হোক, আমরা জাতিসংঘ রিপোর্ট নিয়েই বলি। এই যে পরিস্থিতিটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনে একটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, নতুন একটা সরকারকে ক্ষমতায় আসীন করানো, এবং রাষ্ট্রের যে সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের যে শৃঙ্খলার জায়গাটা, এটার জন্য অবদান কাদের? এটা কি ছাত্র আন্দোলনকারী যারা পরবর্তীতে এনসিপি গঠন করলেন, তারা কি এই কাজটা সফলভাবে করতে পেরেছিলেন? বা করতে পেরেছিলেন সফলভাবে, বাদ করতে পেরেছিলেন, তারা কিন্তু করতে পারেন নাই। সেখানে কিন্তু সেনাবাহিনীর একটা বলিষ্ঠ, গুরুত্বপূর্ণ, সময় উপযোগী একটা ভূমিকা ছিল। আসলে আমাদের দেশে বিষয়টা হয় কি, কোনো কথা বলতে গেলে কাউকে ট্যাগ করে দেওয়ার বিষয়টা থাকে। এখানে
সেনাবাহিনী কিন্তু প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদের দেশের যে প্রতিষ্ঠান নিয়ে আমরা গর্ব করতে পারি, কিছু সমালোচনা থাকতে পারে সেনাবাহিনীর কিছু কর্মকাণ্ড নিয়ে কথা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী যেরকম দেশের সার্বভৌমত্ব, শৃঙ্খলা, আইন এই সমস্তের একটা রক্ষক হিসেবে আবির্ভূত হয়ে থাকে, সেটা ৫ই আগস্টে ২০২৪-এর আগস্টে সেটা কিন্তু আমরা দেখি। এই এনসিপি বর্তমানে সেনাবাহিনী নিয়েও নানা রকম কথা ডিজিএফআই গুড়িয়ে দেওয়া হবে। ডিজিএফআই যদিও এমনি নিয়মতান্ত্রিক ভাবে সেনাবাহিনীর অংশ নয়, এটা সরকার কর্তৃক নিয়ন্ত্রণ হয়ে থাকে, তবে ডিজিএফআই আসলে সেনা কর্মকর্তারা থাকতো, সেটাকে গুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা কিন্তু এক ধরনের ঔদ্ধত্য, বেয়াদবি, সীমা ছাড়ানো কথা বলা, এবং এগুলি কেন বলা হচ্ছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন মাথায়, এই প্রশ্নটা চলে আসে যে কেন তারা এই কাজগুলি করতেছে। তারা কি কোনো প্রভোকেটিভ, মানে এমন একটা জিনিস তারা করতে চাচ্ছে যে তাদের এই সমস্ত কথার প্রেক্ষিতে কেউ কোনো রকম একটু বিপজ্জনক কোনো পদক্ষেপ নিয়ে ফেলুক, ফাঁদ তৈরি করা হচ্ছে কারো জন্য, কি ফাঁদ তৈরি করা এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে বিরোধের জায়গাটা তারা তৈরি করতেছে, শুধু প্রধান উপদেষ্টার বিষয়ে বলতেছি না, সমস্ত বিষয়ই তাদের কথাবার্তা আচরণের মধ্যে একটা এই সীমা ছাড়ানো অধ্যত্ব লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এইটা কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা সবাই এটা আমরা জানি, সেটা হচ্ছে কি, আমরা আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস হতে দিতে পারি না। তাহলে কিন্তু আমাদের ভিত্তিটাই নড়ে যাবে, ভিত্তিটাই নষ্ট হয়ে যাবে, দেশের আইন শৃঙ্খলা সার্বভৌমত্ব এই বিষয়গুলি কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। একটা খুব স্বাভাবিক বিষয় থাকে, আমি না পারি তাহলে স্বাভাবিকভাবেই অন্যরা সেই সুযোগটা নিতে চাইবে, এটা খুবই স্বাভাবিক, এটা দুনিয়ারই রীতি এইরকম। তাহলে সেক্ষেত্রে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা, নিজেদের মধ্যে একটা সম্প্রীতি ধরে রাখা এবং দায়িত্বশীল আচরণ করা, এটা কিন্তু খুবই জরুরি। এনসিপি একটা, যেটাকে কিংস পার্টি বলা হচ্ছে, যেটার সাথে আসলে অনেকেই মনে করেন যে ইউনূস সাহেবেরও এক ধরনের মানে সম্পৃক্ততা রয়েছে, সেই সম্পৃক্ততা কিন্তু ইদানিং যেটা মনে হচ্ছে যে ওনাকেও তারা, এনসিপির এই খুদে নেতারা, দায়িত্ব জ্ঞানহীন নেতারা কোনো একটা কারণে প্রভোকেটিভ কিছু কথাবার্তা বলে, উত্তেজনা সৃষ্টিকারী কথাবার্তা বলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চাচ্ছেন। এটাকে বলা হয় সহজ বাংলায়, প্রবাদের বাইরে যাওয়ার তো উপায় নাই, ঘোলা পানিতে মাছ শিকার। এখন পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, কোন মাছ তারা শিকার করতে চায় সেটাও কিন্তু প্রশ্ন। এই সমস্ত প্রশ্নকে নিয়েই আজকে আমাদের আলোচনাটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।